পার্বত্য চট্টগ্রাম নিয়ে তো অনেক দিন ধরেই ভারতের একটা কারসাজি চলছে। আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট প্রধান, তিনি ভারতে বসে বসে অনেক ধরনের ষড়যন্ত্র করছেন বাংলাদেশকে যাতে স্ট্যাবিলিটি নষ্ট হয়, এবং পাহাড়ি বাঙালি তাদের মধ্যে যে ঐক্যটা ছিল সেটাকে নষ্ট করার জন্য তারা বিভিন্ন কাজে রয়ের এজেন্ট ঢুকিয়ে এটাকে তাদের মধ্যে একটা ব্যাপক কোন্দল সৃষ্টি করেছে। এই সরকারকে আরও কঠোর হস্তে আমি মনে করি এটাকে দমন করতে হবে। পার্বত্য চট্টগ্রামকে উত্তপ্ত করে ফায়দা হাসিলের ষড়যন্ত্র শুরু হয়েছে, বিষয়টিকে কিভাবে দেখছেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে চারিদিক দিয়েই তো চক্রান্ত চলছে এই সরকারকে ডিস্টেবিলাইজ করার জন্য, এই সরকারকে যাতে কাজ করতে না পারে, এই সরকারের জনপ্রিয়তা যে নষ্ট হয়, বিভিন্নভাবে চক্রান্ত চলছে। তার মধ্যে পার্বত্য চট্টগ্রাম নিয়ে তো অনেক দিন ধরেই ভারতের একটা কারসাজি চলছে। আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট প্রধান, তিনি ভারতে বসে বসে অনেক ধরনের ষড়যন্ত্র করছেন বাংলাদেশকে যাতে স্ট্যাবিলিটি নষ্ট হয়, এবং পাহাড়ি বাঙালি তাদের মধ্যে যে ঐক্যটা ছিল সেটাকে নষ্ট করার জন্য তারা বিভিন্ন কাজে রয়ের এজেন্ট ঢুকিয়ে এটাকে তাদের মধ্যে একটা ব্যাপক কোন্দল সৃষ্টি করেছে। এই সরকারকে আরও কঠোর হস্তে আমি মনে করি এটাকে দমন করতে হবে। যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় গিয়েছিলেন, আরও অনেকে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা গিয়েছিলেন, কিন্তু এইভাবে হবে না। সেনাবাহিনী দিয়ে একেবারে, তারপরে মিলিটারি ফোর্স যা আছে সব কিছু দিয়ে এমনভাবে পার্বত্য চট্টগ্রামটাকে মানে করতে হবে, সেভ করতে হবে। যে পার্বত্য চট্টগ্রাম নিয়ে কিন্তু অনেক ভারতের এবং বার্মার একটা অনেক বড় ষড়যন্ত্র রয়েছে, যে ফেনী থেকে শুরু করে পুরো পার্বত্য চট্টগ্রামটাকে যদি আমরা আলাদা করে দিতে পারি তাহলে একটা নতুন তারা রাষ্ট্র করতে চায়, এবং এটাকে কিছুতেই হতে দেওয়া যাবে না। যদি বাংলাদেশের যে আমাদের যে ইন্টিগ্রিটি, সার্বভৌমত্ব, অখণ্ডতা, এটাকে কিছুতেই নষ্ট হতে দেওয়া যাবে না। এবং এই অখণ্ডতা নষ্ট করার জন্য কিন্তু আমাদের প্রতিবেশী দেশ এবং মিয়ানমার এরা কিন্তু চক্রান্ত করেই যাচ্ছে। এটাকে আমি মনে করি আরও শক্ত হাতে দমন করতে হবে, যেটা শহীদ জিয়া করেছিলেন, বেগম খালেদা জিয়াও করেছিলেন। এই সরকারকে আমরা আশা করি, এটা বিপ্লবী সরকার, আরও অনেক ক্ষমতা, কারো সংসদ নেই, সংসদের কাছে জবাবদিহি করতে হয় না। এই ব্যাপারে ব্রুটাল হতে হবে, যার কারণে একেবারে কঠিন হতে হবে, কঠিন হয়ে এই যে দুষ্কৃতিকারীদেরকে কঠোর হস্তে দমন করতে হবে। এখনো সরকারের উৎখাতের নানা চক্রান্ত চলছে, এই বিষয়ে সরকারের তৎপরতা যথেষ্ট নয় বা জোরালো নয়, আপনার মতামত কি? হ্যাঁ, আমি মনে করি যে যথেষ্ট চক্রান্ত চলছে। দেখেন, গত শুক্রবার বায়তুল মোকাররমে সেই গোপালগঞ্জের সেই খতিব, যে খতিব পালিয়ে গিয়েছিল, এমন একটা অবস্থা, সাবেক প্রধানমন্ত্রী তো দেশ ছেড়ে পালিয়ে গেছে, একটা জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, তার খতিব গোপালগঞ্জের গোপালী, সে পালিয়ে গেছে। সে শুক্রবার দিন দলবল নিয়ে আক্রমণ করেছে, অর্থাৎ, এবং বায়তুল মোকাররমের অবস্থা এমন খারাপ হয়েছিল যে মুসল্লিরা জান নিয়ে পালিয়েছে। তো এরকম বিভিন্ন ধরনের, যেমন একটা জুডিশিয়াল কু করার চেষ্টা করেছিল সাবেক প্রধান বিচারপতির নেতৃত্বে সব আওয়ামী বাকশালীরা। তারপর এখনও এই যে একটা ছেলেকে যে পিটিয়ে মারল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ, আমরা জানি যে ছাত্রলীগ উৎখাত হয়ে গেছে। তো ছাত্রলীগ কীভাবে এসে এই এই ভদ্রলোককে মারল, এবং কি নৃশংসভাবে মারল, যাকে বলে মব জাস্টিস, সোকল মব জাস্টিস, এটা আসলে মব ভায়োলেন্স হবে। এই যারা তাকে হত্যা করেছে, এইদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। দেখেন, আবরার হত্যা যে হয়েছে আওয়ামী লীগের সময়, তারাও কিন্তু শাস্তির আওতায় এসেছে, যদিও শাস্তি এখনও কার্যকর হয়নি, এবং কার্যকর করার জন্য আমি আহ্বান জানাচ্ছি সরকারকে যে দ্রুত এদের ফাঁসি কার্যকর করুন। ওই ক্যাপ্টেন, একজন সেনাবাহিনী ক্যাপ্টেন মেজরকে যে সিনহা, তাকে যে ইন্সপেক্টর প্রদীপ লোক দিয়ে হত্যা করলো, তার ফাঁসি হয়েছে, কিন্তু ফাঁসি কার্যকর হয়নি। কেন কার্যকর হয় না? এগুলো দ্রুত কার্যকর করতে পারবে। আরেকটা কথা আমি বলতে চাই, যে প্রত্যেকটা বিপ্লবের পর কিন্তু একেবারে কঠিন শাস্তি দেওয়া হয় আগের সরকার। ইরানে আমরা দেখেছি যে জায়গায় জায়গায় রাস্তায় রাস্তায় ফাঁসির মঞ্চ তৈরি করে শাহের যত ইরানের শাহের যত লোকজন ছিল সবার ফাঁসি কার্যকর করেছে। ফরাসি বিপ্লবের পরে গিলোটিন করে হত্যা করেছে এদেরকে। কিন্তু এখনও নঈমুল ইসলাম খান, তারপর এরকম অনেকেই কিন্তু বিশেষ মহলের ছত্রছায়া কিন্তু এরা বাংলাদেশে রয়েছে। এবং আমি আশ্চর্য হই, হাসান মাহমুদের মতো লোক
তারপরে আরাফাতের মতো লোক, স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আসাদুজ্জামান কামাল এমপি, শামীম ওসমান কীভাবে পালিয়ে যায়? ওই দিনই তো এদের ধরা উচিত ছিল। আমরা কেন এদেরকে শাস্তি না দিয়ে আমরা নিরাপত্তা দিই? শ্রীলঙ্কায় এই যে রাজা পাকসের যে চামচা সাংবাদিকগুলি ছিল, এদেরকে আন্ডারওয়্যার পরে সারা কলম্বো শহর ঘোরানো হয়েছে। মানুষ জেনেছে যে দ্বিতীয়বার আর এই চামচামি করা যাবে না। এরকম বিচার, এরকম শাস্তি দেওয়া উচিত ছিল, কিন্তু আমরা এদেরকে রক্ষা করলাম। রক্ষা করে এই বীজগুলো কিন্তু আবার বড় হতে থাকবে। এদেরকে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের হাসিনার দোসরদেরকে নিশ্চিহ্ন করে দিতে হবে, যাতে এগুলো আর নতুন কোনো ফ্যাসিস্টের জন্ম না হয়। কারণ এরা দেশটাকে একেবারে এমন অবস্থা করেছে, অর্থনৈতিকভাবে, বিচার ব্যবস্থা, প্রশাসন থেকে সব ধ্বংস করে দিয়েছে। এই নতুন করে সরকারকে এগুলো তৈরি করতে গেলে বিপ্লবী উপদেষ্টা দরকার। এখনও অনেক উপদেষ্টার মাথার উপরে শেখ হাসিনার বাবার ছবি লাগানো আছে। কেন কেন থাকবে? এটা পতিত সরকার। এগুলো তারা সংবিধানের দোয়াই দেয়। আর সংবিধানই তো নাই এখন। সংবিধান তো নতুন করে তৈরি করার সবাই প্রস্তাব দিচ্ছে। এই সংবিধান তারা হুড়া করে ডক্টর কামাল হোসেন একটা জগা খিচুড়ি বানালো। এই সংবিধানকে দিয়ে তো দেশ চলবে না। এটা একটা ডক্টর কামাল হোসেনের একটা বিভিন্ন জায়গা থেকে কপি করে 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 একটা সংবিধান রাতারাতি তৈরি করলো। এই সংবিধান নতুন করে সংবিধান তৈরি করতে হবে। এখনও কেন শেখ মুজিবের ছবি উপদেষ্টাদের মাথার উপর থাকবে? এটা তো ঠিক নয়। এখনো ফ্যাসিবাদের দোসররা সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে ঘাপটি মেরে আছে। তাদের সরিয়ে দিতে কি কি উদ্যোগ নেওয়া যেতে পারে? দেখুন, আমাদের খুবই সম্মানিত আমি বলি যে আমার আইডল যে নোবেল লরিয়েট যে ডক্টর ইউনুস, তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। উনি তো একদম খুবই একজন দক্ষ মানুষ, কিন্তু উনি যে মিটিং করছে সব সচিবকে নিয়ে, যেসব সচিব হাসিনা নিয়োগ দিয়ে গিয়েছিল, তাহলে সেই সচিবরা হাসিনার পক্ষই টানবে। গোপনে গোপনে এই ফ্যাসিস্ট সরকারের গোপনে হয়তো লিয়েজো রেখেছে, হয়তো বা হাসিনার সঙ্গেও লিয়েজো রেখেছে। আমরা কদিন আগে শুনলাম হাসিনা বললো যে টুপ করে আমি বাংলাদেশের কাছেই আছি, টুপ করে ঢুকে যাব। টুপ করে তো একজন গোপালী খতিবও ঢুকে গেল। হাসিনা যে কখন টুপ করে ঢুকে যাবে না তার কি গ্যারান্টি আছে? কারণ পুরো সেট আপ সেনাবাহিনীর মধ্যেও আছে। প্রথম 10 জন জেনারেল হাসিনার একদম সেট আপ করা, এদেরকে অপসারণ করতে হবে। এই সচিব, একজন সচিবকে রাখা যাবে না। যেসব ডিসিকে, এসপিকে, ওসিকে হাসিনা নিয়োগ দিয়ে গিয়েছিল, এদের সবাইকে চেঞ্জ করতে হবে, সবাইকে চাকরিচ্যুত করতে হবে কিংবা ওএসডি করে খেতে হবে। ওদেরকে কোনো কাজ দেওয়া যাবে না। কাজ দিলেই ওরা সেই হাসিনার পক্ষ নিয়ে, ফ্যাসিস্ট সরকারের পক্ষ নিয়ে এই সরকারকে পদে পদে তারা বিপদে ফেলার চেষ্টা করবে। এই সরকারকে বুঝতে হবে। এখন দেখুন, উপদেষ্টা যারা হয়েছে, আমি তাদের সাথে তাদের প্রতি সম্মান দিয়ে বলি, কয়জন বিপ্লবী উপদেষ্টা রয়েছে। এদের মধ্যে তো বিপ্লবী চেতনাটা নাই। এরা বেশিরভাগই এনজিও থেকে এসেছে। তাদের মানসিকতায়, মননে এনজিও মানসিকতায় কাজ করছে, তো বিপ্লবী চেতনা কাজ করছে না। আর এখন উপদেষ্টারা আগে টেলিফোন করলে টেলিফোন ধরতেন, আমার অনেক পরিচিত আছে। এখন এমন হয়েছে যে এনারা ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে। এটা বুঝতে হবে। হাসিনার দৃষ্টান্ত ফলো করলে তো বোঝা যায় যে কেউ একেবারে পার্মানেন্ট না। আমি সারা জীবন ক্ষমতায় থাকবো, সেটা তো হতে পারে না। আমি জনগণের সঙ্গে মিশবো, জনগণের কথা শুনবো, জনগণের সঙ্গে আমার একটা কেমিস্ট্রিটা এইভাবে হবে, রসায়নটা এইভাবে হবে। জনগণকে নিয়ে আমাদের ভাবতে হবে। কারণ এই যে একটা দূরত্ব যে সৃষ্টি হয়ে যাচ্ছে এখন, এই দেখুন আপনি এই যে ছাত্র, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 2 জন সমন্বয়ক আছে, সার্জিল আর আরেকজন আছে হাসনাত আবদুল্লাহ, এরা এখন এমনভাবে অজনপ্রিয় হয়ে যাচ্ছে। এখন টিএসসির সামনে তারা ডাক দিলেও 200 জন লোক পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। কেন হচ্ছে? এরা বেসিক্যালি এমন একটি নাম বলবো না, অন্য একটি ছাত্র প্রতিষ্ঠান থেকে এরা জন্ম হয়েছে। সুতরাং ওদের মনন, মইনুল আহমদ একজন ছাত্রলীগার ছিল, সারা জীবন ছাত্রলীগ করেছে। খালেদা জিয়ার অনেক সমালোচনা আমি করি, যদিও আমি তার ভক্ত। জেনে শুনে যে লোকটি ছাত্রলীগ করে তাকে সেনাবাহিনী প্রধান আপনি কেন করলেন? করে এই লোকটি খালেদা জিয়াকে উৎখাত করলো। এমনই
অনেক মানে কোঅর্ডিনেটর সমন্বয়ক আছে বৈষম্য বিরোধী ছাত্রদের, যে তারা ছাত্রলীগের কর্মী, ছাত্রলীগ করেছে ছোটবেলা থেকে, তাদের মননে ছাত্রলীগ ঢুকে আছে, শেখ মুজিব ঢুকে আছে, নৌকা ঢুকে আছে। এরা তো সেই মানসিকতা চেঞ্জ হবে না। আমি তো ক্লাস 10 থেকে রাজনীতি করছি। আইয়ুব মনের বিরোধী আন্দোলনে সে মিছিল করেছি, স্কুল ক্লাস ফাঁকি দিয়ে, কলেজে, মেডিকেল কলেজে, ডাক্তারিতে নেতৃত্ব দিয়েছি, রাজনীতি করেছি। মানে আমার মনের মধ্যে যে জিনিসটা, শহীদ জিয়ার প্রতি যে আমার যে আকর্ষণ, শহীদ জিয়ার প্রতি যে আমার যে ভক্তি, এটা তো চেঞ্জ হবে না, এটা তো চেঞ্জ হবে না, এগুলো চেঞ্জ হয় না। যদি চেঞ্জ হয় তাহলে হালু রুটি খাওয়ার জন্য যদি কেউ চেঞ্জ হয়। আমি একজন শিল্পীকে জানি যে সারা জীবন বিএনপি সাপোর্ট করেছে, হঠাৎ করে 21 পদক পাওয়ার জন্য সে আওয়ামী লীগে নাম লেখালো। তো এগুলি তো হালু রুটি খাওয়ার, কিন্তু যে প্রকৃত যা মানে একটা দলকে ভালোবাসে সে কিন্তু চেঞ্জড হয় না, তার মননে মস্তিষ্কে ওই দলের আদর্শই একেবারে ভিতরে ভরে থাকে, এটা কখনো পরিবর্তিত হবে না।